This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বাগত আপনাকে আরো একবার টিভি9 বাংলায়। আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। শুরুতেই যে বড় খবরের নজর রাখতেই হচ্ছে, রাজ্যে আবার ধর্ষণ করে খুনের অভিযোগ। তিলোত্তমার মামলার সাজা ঘোষণার দিনই বাসন্তীতে আদিবাসী নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ। দুজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করে জেলা চালাচ্ছে পুলিশ। এই মুহূর্তের বড় খবর, নাবালিকা ধর্ষণে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের জেরা করছে পুলিশ। ত্রিকোণ প্রেমের জেরেই ধর্ষণ এবং খুন বলে পুলিশের প্রাথমিক অনুমান। নিহতের নাবালিকার মা তিনি কি বলছেন শোনাবো আপনাদের। দোকানে গেছিল, দোকান থেকে ফিরেছে, ফিরতি পরে ওই নন্টে ডেকেছিল, ওই বুদ্ধদেব ওর সঙ্গে কথা বলেছে, কথা বলে তারপরে বাড়ি এসে ওই বেরিয়েছে, ফের দোকানে গেছে, ওই থেকে মেয়ে নিখোঁজ। ওই লাশ কথা বলা আর মেয়ে খুঁজে পাইনি। আর ওই বিনয়, দীপেন আর বুদ্ধদেব, এই তিনটে ছেলেই ধর্ষণ করেছে। ওই মেয়ে ওই সন্ধ্যা থেকে আর পাওয়া যায়নি। এই মুহূর্তে যে লেটেস্ট আপডেট জানাচ্ছি আপনাদের, নাবালিকা যে নিহত নাবালিকা যাকে ধর্ষণ করে খুন করা হয়েছে, তারই দুজন বন্ধুকে গ্রেপ্তার করে জেরা করছে পুলিশ। আরো বিস্তারিত জানবো, সহকর্মী অভিজ্ঞান রয়েছেন আমাদের সঙ্গে। অভিজ্ঞান, পুলিশি তদন্তে এখনো পর্যন্ত আর কি কি উঠে আসছে, কি বলছেন এলাকার মানুষ, কি বলছেন নিহত নাবালিকার মা? দেখো, তোমাকে জানিয়ে রাখি, সর্বশেষ যেটা খবর আছে যে এই খুনের ঘটনায় পুলিশ ইতিমধ্যেই বুদ্ধদেব সর্দার এবং সেই সঙ্গে সঙ্গে দীপেন কয়েল নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে। এবং এই দুজন যুবকের বিরুদ্ধে যেটা অভিযোগ যে খুন করে দেহটি লোপাটের উদ্দেশ্যেই মূলত বাড়ির পাশে, অর্থাৎ বাড়ি থেকে 200 মিটার দূরে মাটির মধ্যে সেখানে জমি, চাষের জমি, সেখানে গর্ত করে তার মধ্যে সেখানে পুঁতে দেওয়া হয়েছিল এবং সেখান থেকেই গতকাল সেই মৃতদেহটি উদ্ধার হয়েছে। এবং তার থেকে বড় কথা, এই দীপেনের বিরুদ্ধেই প্রথম থেকে যেটা অভিযোগ মৃতের পরিবার জানাচ্ছিল যে দীপেন বা বৃহস্পতিবার, অর্থাৎ যেদিন থেকে ওই নাবালিকা ছাত্রী নিখোঁজ হয়ে যায় সেদিন তার বাড়ি থেকে তাকে ডেকে নিয়ে গিয়েছিল, তারপর থেকে সে নিখোঁজ হয়ে যায়। এবং শুধু তাই নয়, যখন রাতের বেলায় ওই নাবালিকা ছাত্রীর খোঁজ চালানো হচ্ছিল, অর্থাৎ তার পরিবার যখন খোঁজাখুঁজি কাজ শুরু করে, তখনও পর্যন্ত অভিনয় করে সেখানে বুদ্ধদেব তাদের সঙ্গে খোঁজাখুঁজির অভিনয়টা চালিয়েছিল এবং তাকে লাগাতার জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, বাড়িতে সালিশি সভা বসানো হয়েছিল। এমনকি যে দীপেনের এবং বুদ্ধদেবের পরিবারের লোকজন তারা বলছেন যে তাদেরকেও তারা পর্যন্ত জিজ্ঞাসা করেছিল যে কোনো রকমভাবে এই ঘটনার সঙ্গে তারা জড়িত কিনা, কিন্তু প্রথম থেকেই তারা সেই অভিযোগটা অস্বীকার করে এসছে। শেষমেশ পুলিশ তাদের দুজনকে গ্রেপ্তার করেছে এবং আজকে তাদেরকে আলিপুর আদালতে তোলা হবে। এবং এই ঘটনায় বলা যেতে পারে এলাকায় যেমন একদিকে যেমন চাঞ্চল্য ছড়িয়েছে এবং গোটা পরিবার, গ্রামবাসীরা তারা কিন্তু মর্মাহত। কেউ ভেবে উঠতে পারছেন না যে পাড়ার অল্প বয়সী ছেলেরা এই ধরনের একটা ঘটনা তারা ঘটিয়ে ফেলবে। অনেক ধন্যবাদ তোমাকে। কিন্তু বারবার যে প্রশ্ন উঠে যাচ্ছে, আমাদের রাজ্যে নাবালিকা এবং মহিলাদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠছে। কারণ যেদিন তিলোত্তমা মামলা সাজা ঘোষণা, সেদিনই 12 দিন নিখোঁজ থাকার পর মিলল নাবালিকার মৃতদেহ। ধর্ষণ করে তাকে খুন করা হয়েছে এমনটাই অনুমান পুলিশের। পুলিশের ভূমিকা নিয়ে ব্যাপক ক্ষোভ গ্রামবাসীদের মধ্যে। কি বলছেন নিহত নাবালিকার পরিবার শোনাবো আপনাদের। পাশাপাশি বিজেপি নেত্রী এবং জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার, তার বক্তব্য শোনাবো। বুদ্ধদেব আসতো, ডাকতো, এবার গল্প কাচা করতো, কাকা সম্পর্ক। আমরা আর অত ভেবে উঠিনি যেরকমভাবে ও বদমাশি করবে। কঠোর শাস্তি চাই, যেরকম আমাদের মেয়ে মারা গেছে সেরকম যেন ওদেরও লাশ আসতে দেখি, আমরা এটাই চাইছি। যারা রেপিস্ট, যারা খুনি, তারা কিন্তু বছরের পর বছর পার পেয়ে যাচ্ছে শুধু প্রশাসনের ফাঁকে এবং পুলিশের আইনের ফাঁকে, তাদের দায়িত্ব জ্ঞানহীনতা বা তাদের সদিচ্ছা। আমি বলবো মাননীয় মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর সদিচ্ছা, এই জায়গাটার সঙ্গে কম্প্রোমাইজ করে তারা দিব্যি টিকে যাচ্ছে। এবং এর ফলে রাজ্যে যারা ক্রাইম করে সেই লোকগুলোর ভয় ডর চলে গেছে। অবাধে এই রাজ্যে মেয়েদের পেলেই তাদের হয় রেপ, নয় গ্যাং রেপ, নয় অ্যাটেম্প টু রেপ, নয় মলেস্টেশন, নয় ট্রাফিকিং। আর এই মুহূর্তে আরো একটা গুরুত্বপূর্ণ খবর আমরা সকাল থেকেই নজর রেখে চলেছি। পথ দুর্ঘটনায় মৃত্যুর পর এবার পুলিশি হয়রানির অভিযোগ। টানা 4 ঘন্টা পরেও নেওয়া হয়নি অভিযোগ, বসিয়ে রাখা হয়েছে থানায়।
যাদবপুর থানার বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ মৃতার পরিবারের। ঘাতক বাসটিকেও এখনো পর্যন্ত পুলিশ ধরতে পারেনি। আজ সকালে যাদবপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক মহিলার। বেপরোয়া সরকারি বাসের ধাক্কা স্কুটারে মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার পথে বেঘরে মৃত্যু হয় মায়ের। মেয়েকে স্কুটারে করে নিয়ে যাচ্ছিলেন মা বাবা। যাদবপুর 8B বাস স্ট্যান্ডের কাছে স্কুটারে আচমকাই ধাক্কা মারে S31 রুটের বাস। এই মুহূর্তে সহকর্মী সৌভিক রয়েছেন আমাদের সঙ্গে, আমি সৌভিকের সঙ্গে কথা বলবো। তবে তার আগে আরও একবার আপনাদের জানিয়ে রাখি, মৃতার পরিবারের বিস্ফোরক অভিযোগ, যাদবপুর থানার বিরুদ্ধে অভিযোগ। 4 ঘন্টা বসিয়ে রাখার পরেও অভিযোগ নেওয়া হয়নি, এমনটাই বলছেন মৃতার পরিবার। মারা গেছে, কিন্তু সেই মুহূর্তে পুলিশ ছিল না, কেউ কিছু ছিল না, কিছু অটোওয়ালা ছিল। ঠিক আছে, তারা সঙ্গে সঙ্গে ওকে তুললো, অ্যাক্সিডেন্ট যারা হয়েছে তাকে তুললো এবং তাকে জল ফল দিল। অনেক পরে পুলিশ এলো। স্বামীর হাত পা ভেঙে গেছে। এখনও তো বাচ্চাটাকেই থানার সময় হলো 4 ঘন্টা পরে ছাড়ার, বাচ্চাটাকে 4 ঘন্টা পরে ছাড়লো। বড়বাবু এলে ছাড়বে, তা বড়বাবু এলো 4 ঘন্টা পরে। অভিযোগ তো আমার প্রথম থেকেই হচ্ছে, এখনও তো আমরা অভিযোগ করতে পারছি না। এখনও যে আমরা নিজেরা একটা FIR করতে চাইছি, আমরা এখনও পর্যন্ত এই কেসে আমরা ডিউটি অফিসারের কাছে গেলাম। ডিউটি অফিসার আমাদের বলছে তোমরা দাঁড়াও, আমি কথা বলছি, বলে উনি কোথায় চলে গেল। ওনার পেছন পেছন আমরা ঘুরছি পুরো কুকুরের মতো, উনি আমাদেরকে দেখছে চলে যাচ্ছে। আমি সরাসরি সৌভিকের সঙ্গে কথা বলবো। সৌভিক, শহর কলকাতা যেখানে যাদবপুরের মতন এলাকা, সেই রাস্তাগুলো CCTVতে কার্যত মোড়া, তারপরেও ঘাতক বাসকে এখনো কেন খুঁজে পাওয়া যাচ্ছে না? এবং পরিবার যে অভিযোগ করছে 4 ঘন্টা পরেও তাদের লিখিত অভিযোগ নেওয়া হয়নি, বসিয়ে রাখা হয়েছে, কেন? একদমই তাই। দেখো, যেখানে ঘটনাটা ঘটে অর্থাৎ যাদবপুর 8B বাস স্ট্যান্ড, সেখানে কিন্তু CCTV ফুটেজ ক্যামেরা রয়েছে এবং সেই ক্যামেরার মাধ্যমেই কিন্তু দেখা যেতে পারে যে বাসটির এখন বর্তমান অবস্থান বা বাসটি কোন দিকে গেছে। যদিও পরিবারের লোকজনের সঙ্গে কিন্তু কোনো রকম সহযোগিতা করছে না পুলিশ, এমনটাই অভিযোগ। তুমি দেখতে পাচ্ছ পরিবারের সমস্ত লোকজন কিন্তু এখানে বসে রয়েছে। আমি সরাসরি তাদের সঙ্গে কথা বলে নেব। তাদের যেটা বক্তব্য, কিছুক্ষণ আগে পর্যন্ত তারা থানার ভিতরে গেছিল অভিযোগ করতে, কিন্তু অভিযোগ নেয়নি। আপনাদের কাছ থেকে, আপনাদের তরফ থেকে কোনো অভিযোগ করা হয়েছিল? হ্যাঁ, করছে, ভিতরে লোক আছে। আপনারা যেটা অভিযোগ করছিলেন যে CCTV ফুটেজ আপনাদেরকে দেখানো হচ্ছে না, হ্যাঁ দেখাইনি, আপনাদেরকে দেখি CCTV ফুটেজ? না, এখনো দেখাইনি। আচ্ছা, বাসটি কোথায় রয়েছে, বাসের চালক কোথায়, কিছু জানেন? কিছুই জানি না, বলতে পারবো না। অভিযোগ কি নেওয়া হয়েছে? এখনো জানা যায়নি, ভিতরে কজন গেছে, এখন কি হচ্ছে বোঝা যাচ্ছে না। সকাল 6:50 ঘটনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরেও সেই একই অবস্থা। ওরা বলতে চাইছে যে মাথায় হেলমেট ছিল কি না, বাইক মানে কোনো কিছু ক্ষতি হয়নি, তার জন্যে ওরা ইয়ে করছে, নিতে চাইছে না। হ্যাঁ, বাচ্চাটা তো ভল্ট খেয়ে, যদি না কিছু হয়, বাচ্চাটা ভল্ট খেয়ে কি করে অটোর উপরে পড়ে? তুমি বুঝতে পারছো যেটা অভিযোগ। একেবারে সৌভিক, আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। অনিল বাবু, পুলিশের বিরুদ্ধে অভিযোগ, দীর্ঘক্ষণ যাদবপুর থানায় মৃতার পরিবারকে বসিয়ে রাখা হয়েছিল, তারপরেও লিখিত কোনো অভিযোগ নেওয়া হয়নি। পুলিশের বিরুদ্ধে এই রকম অভিযোগ উঠছে কেন? লিখিত অভিযোগের জন্য অপেক্ষা করবে না। অ্যাক্সিডেন্ট হয়েছে, পুলিশ তো যাবে, গাড়ি যদি অফেন্ডিং ভেহিকেলকে ধরবে, আটক করবে, নিয়ে আসবে, তারপরে এলাবোরেট জেনারেল কাজই আছে, তো সিস্টেমেটিক কাজই হবে। এর জন্য আবার 4 ঘন্টা ওয়েট করানোর জন্য আমি বুঝতে পারছি না ব্যাপারগুলো কি চলছে। এর আগেও দেখলাম একটা জায়গায় মিসিং করছে, বলছে 4 ঘন্টা পরে হবে। কি ডেড বডি ডাক্তার নাকি ডেড বডি ডিক্লেয়ার করবে যে 4 ঘন্টা পরে ডেথ সার্টিফিকেট দেবো? বুঝতে পারছি না কি চলছে বা কি হচ্ছে, কেন এত সব জায়গায় অভিযোগ হচ্ছে পুলিশের বিরুদ্ধে। আপনাকে অনেক ধন্যবাদ। কথা বলছিলাম প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানার সঙ্গে। দুর্ঘটনার কথাই যখন এলো, তখন পর্ণশ্রীতে সেখানেও গতকাল রাতে দুর্ঘটনা ঘটেছে। মধ্যরাতে সাইকেল আরোহীকে তাকে পিষে দিয়েছে গাড়ি, সেই ঘটনার ছবিটাও দেখাই। ঘাতক গাড়িকে পুলিশ আটক করেছে, চালককে অবশ্য ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। শহরে পরপর দুর্ঘটনা, গতকাল মধ্যরাতে পর্ণশ্রী, আজ সকালে যাদবপুর। তবে এই দুটোই তো নয়, গত 1 থেকে 2-3 মাসের মধ্যে শহর কলকাতায় একের পর এক দুর্ঘটনা ঘটে গিয়েছে। আপনাদের পরপর এক ফ্রেমে সেই ছবিগুলো দেখাচ্ছি। যাদবপুরে দুর্ঘটনা, গতকাল মধ্যরাতে পর্ণশ্রীতে দুর্ঘটনা, এর পাশাপাশি দেখাচ্ছি সল্টলেকে দুর্ঘটনা, এর পাশাপাশি বেহালায় দুর্ঘটনা, বাঁশদ্রোণীতে দুর্ঘটনা। শহর কলকাতায় গত 3 মাসের মধ্যে একের পর এক দুর্ঘটনা।
এই মুহূর্তে আরো একটা আপডেট জানাই আপনাদের। নিউ গড়িয়ায় ঢালাই ব্রিজের দুর্ঘটনা, এক মহিলা এক শিশু সহ মোট 5 জন আহত, তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে পৌঁছেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। তার মানে গত 24 ঘন্টায় শহর কলকাতাতেই তিনটে দুর্ঘটনা ঘটে গেল। কোথায় পুলিশ? ট্রাফিকের নজরদারি কোথায়? কোথায় প্রশাসনের তৎপরতা? উঠছে সেই প্রশ্ন। এবার আরো একটা ভয়ঙ্কর ছবি দেখাবো আপনাদের। মেদিনীপুর মেডিকেলের সংক্রমণের জেরে প্রসূতি মৃত্যুর মধ্যেই এবার উলুবেড়িয়ায় ওটির মধ্যে ভয়ঙ্কর সেই ছবি। প্রসূতির অস্ত্রোপচারের মধ্যেই ওটি সাফাই চলছিল, সেই সময় অ্যাসিড দিয়ে সাফাই চালাচ্ছিলেন সাফাই কর্মী। সরকারি হাসপাতালে অস্ত্রোপচার চলছে আর তারই মধ্যে অ্যাসিড ঢেলে চলছে ওটি রুম সাফাই। অ্যাসিডের ঝাঁজে কাশি শুরু হয়ে যায় চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের। ড্রাগ কর্নারের নিচে কাদা, অস্ত্রোপচারের টেবিলে শুয়ে রোগী। অস্বাস্থ্যকর ওটিতে রোগীর সংক্রমণ হলে তার দায় কে নেবে? উলুবেড়িয়া মেডিকেল কলেজের এই ভিডিও প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে গোটা রাজ্যের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে। প্রশ্নের মুখে ওটি প্রোটোকল। সাফাই চলাকালীন কেন অস্ত্রোপচার করছেন চিকিৎসকরা? এই প্রশ্নের উত্তর নেব। সহকর্মী সৌরভ দত্ত রয়েছেন। সৌরভ, ওটির একটা প্রোটোকল রয়েছে, একদিকে ওটি চলছে, অন্যদিকে অ্যাসিড ঢেলে মেঝে সাফ করা চলছে। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার জন্য এটা কি খুব সুমধুর কোনো ছবি? এ ছবি ভয়ঙ্কর, এ ছবি বিপজ্জনক, এ ছবি শিউরে ওঠার মতো। এ ছবি দেখলে যে কোনো রোগীর পরিবার, যে কোনো চিকিৎসক আটকে উঠবেন। এই ছবি উলুবেড়িয়া মেডিকেল কলেজের ছবি, রবিবারের ছবি, এবং সেখানে স্পষ্টতই ছবিতে দেখা যাচ্ছে যে ওটি কক্ষের মধ্যে রোগিণী প্রসূতি মা, তার অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে। আর সেই সময়ই সেখানে অ্যাসিড দিয়ে, মিউরিক অ্যাসিড তার সঙ্গে কেমিক্যাল মিশিয়ে ফ্লোর সাফাইয়ের কাজ চলছে। ড্রাগ কর্নারের নিচে ঠিক করছে কাদা, তার মধ্যেই সেখানে চটি পরে ঘুরে বেড়াচ্ছেন ওটির স্বাস্থ্যকর্মীরা। অ্যাসিডের ঝাঁজে আমরা যেটা খবর পাচ্ছি, চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা কাশতে শুরু করেছিলেন, তাদের কাশি হচ্ছিল। যদি সুস্থ মানুষের এই অবস্থা হয়, তাহলে যিনি ওটি টেবিলে শুয়ে আছেন তার কি অবস্থা সেটা সহজেই অনুমেয়। এই পরিস্থিতি কেন সেই প্রশ্ন উঠছে। সেখানকার চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা বলছেন যে রোগিণীর যা চাপ থাকে তাতে স্ত্রী রোগের 2টো টেবিল রয়েছে, ওখানে পাশে ENT রয়েছে এবং অর্থ রয়েছে। আরেকটা ওটি ঘর দীর্ঘদিন ধরে বন্ধ, তাদের কাছে কিছু করণীয় নেই এবং সেই জন্য রোগীর চাপের জন্য তাদেরকে এই পরিস্থিতির মধ্যেই ওটি করতে হচ্ছে। কিন্তু আমরা বলি যে সেটা তো কখনোই কাম্য নয়। তাহলে কেন? তারা বলেন এমার্জেন্সি পেশেন্ট, অতীতে তোলা ছাড়া আর কোনো উপায় থাকে না। তারা বলছেন যে রবিবার দিন, যেদিন সাফাই হয় প্রত্যেক সপ্তাহে একদিন, ভোর 3টে বা 4টের পরে তখন সাফাই করা যায়, কিন্তু সেই সময় সাফাই কর্মীরা সাফাই করেন না। কার্যত সাফাই চলাকালীন তারা বাধ্য হয়েছেন রোগিণীকে ওটি টেবিলে তুলতে। এখন প্রশ্নটা উঠছে, এরপর এই রোগী যদি সেপসিস থেকে সেপটিক শকের শিকার হন, তাহলে তার দায় কার? একেবারেই সৌরভ, এই ক্ষেত্রে তো আমাদের মনে পড়েই যাচ্ছে যে মাত্র কয়েকদিন আগে যখন মেদিনীপুর মেডিকেলে এত বড় ঘটনা ঘটে গিয়েছিল, সেই সময় ওটির প্রোটোকল মানা হয়নি জানিয়েছিলেন রাজ্যের মুখ্য সচিব। তারপর উলুবেড়িয়া মেডিকেল কলেজে ওটি, সেখানেও কেন এই হাল? মুখ্য সচিবের সেদিনের সেই বক্তব্যটা আরো একবার শোনাই দর্শকদের। এটাতে যেটা বোঝা যাচ্ছে, যাদের করার কথা যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার, যে প্রোটোকল একটা সার্জারিতে মানার প্রয়োজন আছে, এটা সেদিন মানা হয়নি। সিনিয়র ডক্টরস যাদের উপস্থিতি কামে ছিল, ম্যান্ডেটরি ছিল, ওরা ওখানে উপস্থিত না হয়ে যারা ট্রেনি ডক্টরস এই সব কাজ করেছেন, সেই জন্যই এটা একটা কেস অফ নেগলিজেন্স প্রুভ করা যাচ্ছে। প্রসূতির অস্ত্রোপচারের মধ্যেই ওটি সাফাই চলছে অ্যাসিড ঢেলে। এই নিয়ে আমরা কথা বলেছিলাম আন্দোলনরত জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদারের সঙ্গে, শোনাবো তার বক্তব্য। বারবার বলছি যে এই স্বাস্থ্য দপ্তর অপদার্থ। গাইনি ওটি চলছে, ওটি চলাকালীন ফিউমিগেশন হচ্ছে বা পরিষ্কার হচ্ছে, আমি ক্লিপটা যেটা দেখে বুঝলাম। তো সেই জিনিসটা হলে কোনো ইনফেকশন হয়, তার দায় কে নেবে? সেই দায় কি তাহলে সে যে জুনিয়র চিকিৎসক, আবার একটা ওটি রেজিস্টার খোলা হবে যে সেখানে কোন কোন জুনিয়র ডাক্তার ওখানে চিকিৎসা করছিলেন সেই সময়, দিয়ে তাদেরকে সাসপেন্ড করে দেওয়া হবে। যে সিস্টার থাকবেন তাকে সাসপেন্ড করা হবে। 48 ঘন্টার অভিযান শেষ হওয়ার আগেই ঝাড়খণ্ডের পথে বাঘ। ঝাড়খণ্ডের ডোমকাকচার জঙ্গলে রয়েছে বাঘ, এমনটাই বলছে বন দপ্তর। ডোমকাকচার জঙ্গলের দূরত্ব বাংলা সীমান্ত থেকে 2 থেকে 3 কিলোমিটার। বাঘ আবার পুরুলিয়ার বান্দোয়ানে ফিরে আসতে পারে, এমনটাই আশঙ্কা বন দপ্তরের। 13ই জানুয়ারি ঝাড়খণ্ড থেকে ঝাড়গ্রামের জঙ্গলে ঢুকে পড়ে বাঘ। 14ই জানুয়ারি পুরুলিয়ার বান্দোয়ানে রাইকা পাহাড়ে ঢুকে পড়ে সেই বাঘ।
গত রবিবার বন দপ্তরের ম্যারাথন অভিযানের সময় বাঘটি পালিয়ে যায়। এরপরেই বাঘটি ঝাড়খণ্ডের অভিমুখে চলে গিয়েছে, কিন্তু এই মুহূর্তে আশঙ্কা যে বাঘ আবারও এই বাংলাতে ফিরে আসবে না তো, কারণ ডোমকাকচার জঙ্গলের দূরত্ব বাংলা সীমানা থেকে মাত্র 2 থেকে 3 কিলোমিটার। বাঘ আবারও পুরুলিয়ার বান্দোয়ানে ফিরে আসতে পারে, এমনটাই আশঙ্কা বন দপ্তরের। আপনাদের কাজটা কি মূলত? আমরা আগে কাজ করতেছিলি মানে হুলা টিম মানে হাতিখিতা। হ্যাঁ, এখন বাঘ ডিউটি। বাঘ ডিউটি মানে সামনে আমাদের জঙ্গল দিকে আসছে। মানে কি কাজ করছেন আপনারা? এই বড় জন্তুর আমরা ইয়া করছি। তো বাঘটা এখন কোথায় আছে বলুন? বাঘটা তো আমরা শুনছি যে এই মাকড়জোটা পাহাড়ে আছে। এই পাহাড়টাতেই? এই পাহাড়টাতে বাস বাগান দমে আছে। পাহারা করছি। পাহারা দিচ্ছেন? হ্যাঁ। তো বন দপ্তর এসেছে? হ্যাঁ এসেছে। তারা কি করছে? ওরা পাহারা দিচ্ছে, ফটকা ফুটাচ্ছে। ঝাড়খণ্ডের বাঘ ফিরে গেল ঝাড়খণ্ডে, এমনই তথ্য পাচ্ছে জেলার বন দপ্তর। গতকাল বিকেলে ঝাড়খণ্ডের ডোমকাকচার জঙ্গলে বাঘের অবস্থান জানতে পারে বন দপ্তর। তাতেও স্বস্তি নেই বন দপ্তরের। তার কারণ এই ডোমকাকচার জঙ্গল পুরুলিয়া সীমানা থেকে মাত্র 3 কিলোমিটার দূরে, ফলত যে কোনো সময় ফিরে আসতে পারে বাঘ। গতকাল রাত পর্যন্ত এই এলাকার জঙ্গলে ফটকা ফাটিয়ে তাকে এই জেলায় যাতে না ঢুকতে পারে তার ব্যবস্থা করে বন দপ্তর। গত শনিবার এই বন দপ্তর গ্রামের মানুষকে নিয়ে অভিযান শুরু করে। 48 ঘন্টা অভিযান শেষ হওয়ার আগেই ঝাড়খণ্ডে ফিরে যায় বাঘ। পুরুলিয়ার বান্দোয়ান বনাঞ্চল থেকে তপন হালদার, TV9 বাংলা। ঝাড়খণ্ডের পথে বাঘ, ঝাড়খণ্ডের ডোমকাকচার জঙ্গলে রয়েছে বাঘ, এমনটাই বলছে বন দপ্তর। ডোমকাকচার জঙ্গলের দূরত্ব বাংলা সীমানা থেকে মাত্র 2 থেকে 3 কিলোমিটার। বাঘ আবারও পুরুলিয়ার বান্দোয়ানে ফিরে আসতে পারে, এমনটাই আশঙ্কা বন দপ্তরের। 13ই জানুয়ারি নিশ্চয়ই আপনাদের মনে আছে, ঝাড়খণ্ড থেকে ঝাড়গ্রামের জঙ্গলে ঢুকে পড়ে বাঘ। 14ই জানুয়ারি পুরুলিয়ার বান্দোয়ানে রাইকা পাহাড়ে ঢুকে পড়ে বাঘটি। গত রবিবার বন দপ্তরের ম্যারাথন অভিযানের সময় বাঘ পালিয়ে যায়। এখন সব থেকে বড় প্রশ্ন, ঝাড়খণ্ডের দিকে চলে যাওয়া বাঘ আবার কি পুরুলিয়ার বান্দোয়ানে চলে আসতে পারে? এখন এই আশঙ্কাতেই রয়েছে বন দপ্তর। ডোমকাকচার জঙ্গল থেকে বাংলা সীমানা মাত্র 2 থেকে 3 কিলোমিটার। বাঘ ফের পুরুলিয়ার বান্দোয়ানে আসতে পারে, এমনটাই আশঙ্কা বন দপ্তরের। গত 13ই জানুয়ারি ঝাড়খণ্ড থেকে ঝাড়গ্রামের জঙ্গলে ঢুকে পড়ে বাঘটি। 14ই জানুয়ারি পুরুলিয়ার বান্দোয়ানে রাইকা পাহাড়ে ঢুকে পড়ে বাঘটি। এই মুহূর্তে ব্যাঘ্র বিশেষজ্ঞ নীলাঞ্জন রায়চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। নীলাঞ্জন বাবু, বন দপ্তর যেটা আশঙ্কা করছে যে ঝাড়খণ্ডের দিকে চলে যাওয়া বাঘটি আবারও মাত্র 2 থেকে 3 কিলোমিটার পেরিয়ে পুরুলিয়ার বান্দোয়ানে কি আবার ঢুকে পড়তে পারে? দেখুন, এই তো ডেফিনেটলি 12 থেকে 14 বছরের বাঘ মানে একদম শেষ ফেজে। একটা বাঘ 14-15 বছরই বাঁচে নর্মালি, তারপর ক্যানাইন টিপ পড়ে যায়। সুতরাং ও ওখান থেকে মুভ করেছে মানে বোঝাই যাচ্ছে দুটো কারণ হতে পারে। এক হচ্ছে সঙ্গী সাথীর অভাব, আরেক হচ্ছে টেরিটোরিয়াল ফাইটে নিজের টেরিটরি লুজ করেছে আমাদের শিমলিপালে। এবার এইটা যেটা ময়ূর ঝর্ণা প্রজেক্ট যেখানে রয়েছে এলিফ্যান্ট করিডোর, এইটা ব্রিটিশ আমলের তো করিডোর ছিলই। সুতরাং এখান থেকে ও ন্যাচারালি প্রেবেস নেই বলে পুরুলিয়াতে ও ধীরে ধীরে এগোচ্ছে। ওখান থেকে ও পালামোতেও ঢুকতে পারে। আবার ও যদি পালামোর দিকে না যায় তাহলে ও ফিরেও আসতে পারে, কেননা এই মুহূর্তে ও নিজের টেরিটরি লুজ করেছে বলে ও মানে যেটা বলা আর কি দিগ্ভ্রান্তের মতো এদিক ওদিক যাচ্ছে, এবং ও এখন পূর্ণ বয়সে রয়েছে, একদম এন্ড ফেজে রয়েছে রাদার। সবাই যেটা বলছিল জিনাতের খোঁজে এসছে, ব্যাপারটা ঠিক ওরকম নয়। হি হ্যাজ লস্ট হিজ টেরিটরি, এবং সেই কারণেই প্রেবেস নেই বলে পুরুলিয়াটাকে ছাড়ছে। হয় পালামতে চলে যেতে পারে, তবে খুব রেয়ার চান্স ও আবার ফিরে আসার। বেশ, আপনাকে অনেক ধন্যবাদ। কথা বলছিলাম নীলাঞ্জন রায়চৌধুরীর সঙ্গে।